বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ভিড়। স্টেশন আসতে দেরি হয়ে গিয়েছে। টিকিট ঘরের দিকে চেয়ে হৃদস্পন্দন বন্ধ হবার উপক্রম হলো। 3বার কুণ্ডুলি খেয়ে এক বিরাট কিউ। টিকিটের জানালা থেকে এনকোয়ারি অফিস পর্যন্ত দাঁড়িয়ে ঘড়ির দিকে অসহায়ভাবে তাকিয়ে সর্বাগ্রে চট করে সেই কুণ্ডুলি পাকানো অজগর সাপের লেজের আগায় গিয়ে নিজেকে সুপ্রতিষ্ঠিত করলাম। নইলে আরও পিছিয়ে পড়তে হবে এক্ষুনি। 3 মিনিটের মধ্যে লেজটা আরও 6 হাত বেড়ে গেল। বহু লোকের ব্যাপার দেখে টিকিটের জানালার কাছাকাছি যেসব লোক দাঁড়িয়ে রয়েছে ঘর্মাক্ত কলেবরে, তাদের কাছে টাকা নিয়ে গিয়ে খোশামোদ করছে। মশাই, আপনি তো টিকিট করছেনই, এই উলুবেড়ের 2খানা ও অমনি, ওই সঙ্গে আমার মশাই 1খানা অমনি কোলাঘাটের। যাকে অনুনয় করা হচ্ছে সে বলছে ওসব হবে না, নিজের নিয়েই ব্যস্ত। না না, কেন আপনি বকছেন মশাই? যান, তার চেয়ে কিউতে দাঁড়ানো ভালো। লোককে খোশামত করা ধাতে সয় না। কিন্তু এদিকে ঘড়িতে 11টা বাজে। 11টা 20-তে নাগপুর প্যাসেঞ্জার ছাড়বে। 20 মিনিটের মধ্যে সম্মুখে এই বিরাট কিউ। বিশ্বাস তো হয় না। আরও 10 মিনিট কেটে গেল। কিউ যেমন তেমনই। বিশেষ কোনো উল্লেখযোগ্য পরিবর্তন অন্তত চর্মচক্ষে তো দৃষ্টিগোচর হয় না। একখানা টিকিট দিতে 6 মাস লাগছে। এই রেটে আমার পালা আসতে বেলা 2:30 বাজবে। 11টা 20-তে এর সিকিও ফুরোবে না। সঙ্গে লটবহর, মেয়ে ছেলে। নইলে না হয় ফিরেই যেতাম। সারাদিনে আর ট্রেনও নেই। এইসব ভাবছি, এমন সময়ে হঠাৎ হুড়মুড় করে কিউ গেল ভেঙে। দেখি জনতা ঊর্ধ্বশ্বাসে পাশের জানালার দিকে ছুটছে। কি ব্যাপার কেউ বলে না। চেয়ে দেখি এই জানালা বন্ধ হয়ে গিয়েছে। ছুটলাম পাশের জানালার দিকে। সেখানে তখন ঠেসাঠেসি, ধাক্কাধাক্কি ও হাতাহাতি চলছে। পূর্বতন কিউয়ের লেজের দিকে যারা দাঁড়িয়েছিল তারাই এখন নতুন কিউয়ের পুরো ভাগে আসবার প্রয়াসী। একজন বলছে, তোমার জায়গা এখানে ছিল, খবরদার, মুস সামালকে বাদ বলো। এই বেটা, দেখবি? মুহূর্ত মধ্যে বিশৃঙ্খলা, কিলোকিলি, অকথ্য ভাষণের বন্যা বয়ে গেল উভয় পক্ষে। আমি অতি কষ্টে প্রাণপণে জন অষ্টেক লোকের পিছনে জায়গা দখল করেছিলাম। মিনিট 10-এর পরে যখন টিকিটের জানালার কাছে আসবার পালা এলো, তখন আমার গন্তব্যস্থানের কথা শুনেই মেম সাহেব বললে, নট হিয়ার, নাম্বার 20। সে আবার কোথায়? না, ট্রেন পাওয়া যাবে না দেখছি। আর সময় নেই। যদি বা অতি কষ্টে একটু জায়গা করলাম, তাও কোনো কাজে এলো না। খুঁজে খুঁজে 20 নম্বরের জানালা বার করলাম। সেখানেও কিউ, তবে অত লম্বা নয়। একজন বললে, মশাই কোথায় যাবেন? আমার দয়া করে একখানা খড়গপুরের। মেজাজ খারাপ হয়ে গিয়েছে। রূঢ় স্বরে বললাম, কেন বিরক্ত করো বাপু? মেম সাহেবকে নোট বার করে দিতেই ছুঁড়ে ফেলে দিলে। নো চেঞ্জ, ভাগো। তটস্থ ও কাঁচুমাচু হয়ে বলি, ইয়েস ম্যাডাম, সরি ম্যাডাম, হিয়ার মাই চেঞ্জ ম্যাডাম। পকেট হাতড়ে 10 আনা পয়সা বার করবার পথ খুঁজে পাই না। কনুয়ের কাছে একটি সানুনয় অনুরোধ, আমায় বাবু একখানা মেচেদার টিকিস যদি করে দেন। ছোট ছেলে সঙ্গে রয়েছে, ভিড়ে ঢুকতে পারছি না, 2বার গেনু। মাথা তখন সম্পূর্ণ পেঠিক। বলি, ভাগো বাবু, দেহেন একখানা, 2বার গেনু। নেই হোগা, ভাগো। রাগের মাথায় হিন্দি বেরিয়ে পড়ে। টিকিট কাটা পর্ব সাঙ্গ করে ঊর্ধ্বশ্বাসে ছুটি গাড়ি ধরতে। মেয়েদের গাড়িতে জিনিসপত্র তুলে দিলাম, কারণ চেয়ে দেখে মনে হলো অতি কষ্টে নিজে উঠতে পারবো কিনা সন্দেহ। অসম্ভব ভিড় প্রত্যেক গাড়িতে। তার উপর মানুষ কেমন যেন হৃদয়হীন, রূঢ়, পশুবৎ হয়ে উঠেছে। এরা নিজের নিজের জিনিস, নিজের নিজের বসবার জায়গা সামলাতে ভীষণ ব্যস্ত ও অত্যাধিক সতর্ক। এই রেলেই আগে কতবার ভ্রমণ করেছি। মানুষের মধ্যে কত সহানুভূতি, কত মমত্ব দেখেছি। এখন এই বিপদের চাপে মানুষ রূঢ়, কঠোর হয়ে উঠেছে। একবার মনে আছে, সম্পূর্ণ অপরিচিতা এক ভদ্রমহিলা আমাকে তাদের খাবার ঝুড়ি থেকে খাবার বের করে ডিশে সাজিয়ে তার স্বামীর হাতে দিয়ে আমার কাছে পাঠিয়েছিলেন। ভদ্রলোক আমার সামনে ডিশ রেখে বিনীতভাবে বললেন, একটু জলযোগ করুন। আমি চমকে উঠলাম। হাওড়া থেকে একসঙ্গে ইন্টার ক্লাসে যাচ্ছি, পাশাপাশি বেঞ্চিতে। অথচ একটা কথা বিনিময় হয়নি তাদের সঙ্গে আমার। জলখাবার দেওয়ার ব্যাপার ঘটল পরদিন সকালে কিউল স্টেশনে। সংকোচের সঙ্গে বললাম, না না, এ কেন, আমি, আপনারা খান। না, সে কথা শুনবো না, খেতেই হবে।
এসব স্টেশনে খাবার পাওয়া যায় না, অনেক খাবার আছে আমাদের সঙ্গে, দয়া করে একটু মুখে দিন। কোথায় গেল সেসব দিন? এখন একখানা কচুরির মতো 3 ইঞ্চি ব্যাস বিশিষ্ট পুরীর দাম 1 আনা। মানুষের ভ্রাতৃভাব কোথায় উবে গিয়েছে? ট্রেনের জানালার বাইরে ভিখারির ভিড়। একজন শীর্ণকায় স্ত্রী লোক, কোলে তার একটি ছেলে, ইনিয়ে বিনিয়ে বলছে, বাবু, তোমরা থাকতে আমরা ডুবে যাব, সমস্ত দিন খাইনি, 2 পয়সা দেন। একজন উত্তর দিলে, কোথা থেকে দেব বাপু, 40 টাকা চালের মন, এবার সবাই ডুববে, যাও, হবে না। একটি রোগা হ্যাংলা গোছের লোক ময়লা পুইতে বার করে ভিক্ষে করছে। কামরার ও প্রান্ত থেকে সে সুর করে প্রার্থনাবাণী উচ্চারণ করতে করতে আসছে শুনছি। তার নাকি অনেক কষ্ট, বাড়িতে বৃদ্ধা মাতা শয্যাগত, স্ত্রী পুত্র অনাহারে মরছে। যত কাছে আসে ততই দেখলাম নিজের মনে রাগ ও বিরক্তি জমে উঠেছে। কাছে এলে মুখ খিঁচিয়ে বলি, এদিকে আর কোথায় আসছো? দেখছো ভিড়ের ঠেলা, পাবো কোথাও খুচরো যে তোমায় দেব? খুচরোর অভাব বলে চা খেতে পাইনি। গাড়ির ভিড় ক্রমশই বাড়ছে বলে সবাই গাড়ির দোর ঠেলে বন্ধ করে রেখেছে, কাউকে উঠতে দেবে না। জানালা গলিয়ে জোর জবরদস্তি করে লোক উঠে পড়ে দফায় দফায় মারামারি সৃষ্টি করছে। মশাই, একটু সরে বসুন না। কোথায় সরে বসবো? দেখুন, বাহ, ঘাড়ে এসে বসলেন যে। আপনি যে এতটা জায়গা জুড়ে বসে থাকবেন, দেখছেন না ভিড়, তাই বলে আপনি ঘাড়ের উপর এসে বসবেন? খুব ভদ্রলোক তো। ভদ্রলোক তুলে কথা বলবেন না, সাবধান করে দিচ্ছি। ওহ, কেন? নবাব খানজা খা নাকি? কিসের ভয়? তোমার এক চালায় বাস করি। খবরদার, মুখ সামলে তুমি তুমি করবে না বলছি। একটি চড়ে। অতঃপর বিরাট কুরুক্ষেত্রের সৃষ্টি। এক পক্ষে ভাঙা ছাতা, অপর পক্ষে মুষ্টিবদ্ধ হস্ত। গাড়ির লোকে হাঁ হুঁ করে উভয়ের মধ্যে এসে পড়ে তাদের ছাড়িয়ে দেবার চেষ্টা করতে লাগলো। চলল নানাবিধ সদুপদেশ। এই সামান্য ক্ষণ গাড়িতে থাকা, তার জন্য কেন ঝগড়া করা? বলি, এই আদুল থেকেই তো লোক নামতে শুরু হবে। গাড়ি চলেছে। কলকারখানা, লোকের ঘরবাড়ি, ধানের ক্ষেত, প্রত্যেক স্টেশনে লোকে কামরার বাইরে হ্যান্ডেল ধরে ঝুলছে। প্রায় নাকি 2-1টা পড়ে গিয়ে মারাও যাচ্ছে। নতুন নতুন স্টেশনে, প্ল্যাটফর্মে কি ভীষণ ভিড়। এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত লোকজন, মেয়ে ছেলে, ট্রাঙ্ক, বোচকা, পুটলি, গুড়ের ভাঁড়, চোরাই চালের বস্তা, ছাতি, লাঠি নিয়ে অধীর ব্যস্ততার সঙ্গে ছুটোছুটি করছে। যে করেই হোক গাড়িতে উঠতেই হবে তাদের। আমাদের কামরায় যত লোক বসে আছে তার 2 গুণ দাঁড়িয়ে আছে। যারা ঢুকতে আসছে তাদের সকলকেই বলা হচ্ছে, আগে যাও, আগের গাড়ি খালি। সে স্তোতবাক্যে কেউ ভুলে আগে দেখতে যাচ্ছে, কেউ না ভুলে বলছে, কোথায় খালি বাবু, দেখে আসুন, পিঁপড়ে ঢোকানোর জায়গা নেই কোনো গাড়িতে। দেন একটু খুলে, দিনে রাতে এই একখানা গাড়ি। এক দাড়িওয়ালা শিখ আমাদের দ্বারপাল। সে হুঙ্কার দিয়ে বলছে, আগাড়িওয়ালা ডাব্বা মে চালা যাও। ইতিমধ্যে উপরের তাক থেকে এক লুঙ্গি পরা গোঁফ ছাটা মুসলমান পা দুলিয়ে নিচের বেঞ্চিতে নামবার চেষ্টা করলে 2-1বার। ভিড়ের জন্য কৃতকার্য হল না। শেষ পর্যন্ত একজনের প্রায় ঘাড়ে পা দিয়েই নামল। লম্বা রোগামতো লোকটা, মুখখানাতে যেন বদমাইশি মাখানো। ওকে দেখে আজকের এই সমস্ত কলহ, কোলাহল নির্মমতার প্রতীক বলে যেন মনে হলো। বিড়ির ধোঁয়ায় চারিদিক অন্ধকার করে দিয়ে দিব্যি সে চেপে বসল সামনের বেঞ্চিতে। কামরার মধ্যে অন্য কোনো কথা নেই, কেবল, মশাই, আপনাদের এদিকে চাল কি দর? 40 টাকা। আপনাদের? আমাদের 32.5 দেখে এসেছি। সে কোন জায়গায়? ওই দক্ষিণে, ডায়মন্ড হারবার। মানুষ এবার না খেয়ে মরে যাবে মশাই। ডায়মন্ড হারবারবাসী লোকটি বললে, মরে যাবে কি মশাই, মরে যাচ্ছে। আমাদের ওদিকে একদিন কতগুলো গরিব লোকের মেয়ে ছেলে এসে বললে, তোমাদের বনের কচু সব তুলে নিয়ে যাব, আর কচি জামরুল পাতা। কে একজন জিজ্ঞেস করলে, জামরুল পাতা আবার খায় নাকি? খায় না, গিয়ে দেখুন, আমাদের দেশে জামরুল গাছের আর পাতা নেই, সব সাবার করেছে। আরেকজন বললে, এই তো আজও 2টো ভিখিরি শেয়ালদার কাছে ফুটপাতে মরে পড়েছিল সকালবেলা। আজ নতুন দেখলেন আপনি? ও 2-5টা রোজ মরছে। কাল বৈঠকখানার বাজারে কন্ট্রোলের চালের কিউতে এক বুড়ি ধুকতে ধুকতে মারা গেল আমাদের দোকানের সামনে। কিসের দোকান আপনাদের? কাপড় কাচা সাবান। আমি এই স্টেশনে নামবো, পুটলিটা ছেড়ে দেন। চিড়ে তাই 2 টাকা সের। মনে পড়ল আমাদের দেশের হাটে সদ্গোপ মেয়েরা চিড়ে বিক্রি করত। 2 আনা সের। চিরকাল দেখে এসেছি। 4 আনা সেরের মুরকি,
খুব ভালো মুরগি ছিল। আর সেসব দিন ফিরবে কখনো? কি একটা স্টেশনে এসে গাড়ি দাঁড়ালো। শিখ দাঁড়িয়ে উঠল। দরজা ঠেলে বন্ধ করে যাত্রীদের রুখতে হবে। আবার এক দফা হইচই, চিৎকার, গালাগালি, অনুনয় বিনয় ও হুঙ্কারের পালা শুরু হলো। একটা কচি ছেলের চিৎকার প্ল্যাটফর্মের বাইরে। একজন লোক জানালা দিয়ে গলে আসবার প্রাণপণ চেষ্টা করাতে গাড়ির লোক তাকে ধাক্কা মেরে নামিয়ে দিয়ে জানালা বন্ধ করে দিলে। মনে হলো, বেশ হয়েছে, ওঠ জানালা দিয়ে। মন নিষ্ঠুর নির্মম হয়ে উঠেছে বিপদের মুখে পড়ে। অন্য কারো সুবিধা অসুবিধা সে এখন বুঝতে রাজি নয়। একটা স্টেশনে দেখা গেল চারিদিকে থই থই করছে জল। বললাম, এইটা কি বন্যে নাকি? একজন বললে, কাঁসাই নদীর বন্যে। কত ধান যে ডুবে গিয়েছে, দুখানা গাঁ একেবারে ভাসিয়ে নিয়ে গেছে মশাই। শিখ দ্বারপাল বললে, নেই হোগা, আগাড়িওয়ালা ডাব্বা একদম খালি, যাও যাও আগাড়ি। আরেকজন বললে, ভাসিয়ে নিয়ে যাবে না মশাই, চেতাবনিয়াতে যে লিখেছিল। কোন থেকে কে বলে উঠল, বাদ দিন চেতাবনী, জোচ্চোর কোথাকার। অর্থাৎ লোকটা চেতাবনীতে কথিত বন্যা দেখতে না পেয়ে হতাশ হয়েছে। এবার সেই লুঙ্গি পরা লোকটি নড়ে চড়ে বসে বললে, বাবু, আমাদের নন্দীগ্রাম থানায় এমন এক জ্বর দেখা দিয়েছে, যার হচ্ছে 3 দিন 4 দিন পরে মারা পড়ছে। আর বছর হলো আশ্বিনের ঝড়, এবছর বন্যে, আর তার সঙ্গে এই জ্বর। আমার মশাই 22 বছরের ছেলে বলেই কোথাও কিছু নেই, লোকটা হাউ মাউ করে কেঁদে উঠল। কি হয়েছে ছেলের? কি আর হবে বাবু, নেই। সেই খবর পেয়েই তো দেশে যাচ্ছি। কলকাতার কলে চাকরি করি। আর বছর ঘরদোর ঝড়ে সব পড়ে গেল। আর এই বছর 22 বছরের ছেলেটা। আবার সে হাউমাউ করে কেঁদে উঠল। গাড়ি শুদ্ধ লোকের গোলমাল যেন মন্ত্র বলে স্তব্ধ হয়ে গেল। শিখ দ্বারপাল তার হুঙ্কার থামিয়েছে। কাছাকাছি 2-1 লোক সান্ত্বনা দেবার কথা বলতে লাগলো। কি অসহায় ওর কান্না! কেঁদো না ভাই, কি করবে কেঁদে? আহ, 22 বছরের ছেলে, বাঁচা মরা কারো হাতে নয় দাদা। নাও, বিড়িটা ধরাও। ওই একটি পুত্র বিয়োগাতুর পিতার ক্রন্দনে গাড়ির আবহাওয়া যেন বদলে গেল এক মুহূর্তে। সূচাগ্র পরিমাণ স্থানের জন্য যে নির্লজ্জ চেষ্টা ও আঁকড়ে থাকবার আগ্রহ, তা বন্ধ হয়ে গেল। সরে আসুন না, এদিকে জায়গা আছে। একটা ছোট ছেলে অনেকক্ষণ থেকে একটা নারকেল তেলের বোতল হাতে নিয়ে দাঁড়িয়েছিল। এতক্ষণ পরে একজনকে তাকে হাত ধরে বললে, বাবা, এখানে বসো কোনো রকমে, হয়ে যাবে এখন। যে লুঙ্গি পরা লোকটিকে এতক্ষণ আমি গুন্ডার সর্দার বলে ভাবছিলাম, তার মুখের দিকে চেয়ে কেমন একটা করুণা ও সহানুভূতির উদ্রেক হলো। হতভাগ্য পিতা, হয়তো ওর বৃদ্ধ বয়সের সম্বল হয়ে দাঁড়াতো এই পুত্রটি, হয়তো ওর একমাত্র পুত্র। গাড়ির আবহাওয়া ওর কান্নার সুরে কি আশ্চর্যভাবেই বদলে গিয়েছে। এই নির্মমতা, নিষ্ঠুরতা, উগ্র স্বার্থবোধ, যা হাওড়া থেকে উঠে পর্যন্ত সমানে দেখে আসছি, যাতে শুধু মানুষের পশুত্বের ছবিটাই স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল চোখের সামনে, ওই লুঙ্গি পরা লোকটির চোখের জলে সব যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। মানুষের লজ্জা হলো, মানবতার অপমানে যেন যেন সবাই সতর্ক হয়ে উঠল। এবার যে স্টেশনে গাড়ি এসে দাঁড়ালো, সেখানে লোকটি নেমে যাবে। গাড়ির এক কোণে একটি দাড়িওয়ালা বৃদ্ধ বসেছিল। সে আবেগ ভরে বললে, এখানে নামবে? আচ্ছা বাবা, ভগবান তোমার মনে শান্তি দিন। আমি বুড়ো বামুন, আশীর্বাদ করছি, ভালো হবে তোমার, ভালো হবে।